নমস্কার, আজকের গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিচারক। অনেক অবসর পর অবশেষে গৌত যৌবনে যখন যে পুরুষের আশ্রয় প্রাপ্তি হইয়াছিল, সেও তখন জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ হইয়া গেল। তখন অন্য মুক্তির জন্য দ্বিতীয় আশ্রয়ের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ করিল। যৌবনের সে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশস্তি, প্রগাঢ় সুন্দর বয়স আছে। যখন জীবনের ফল ফলাবার শস্য পাকাবার সময়, তখন আর উদ্যম যৌবন বঞ্চনা শোভা পায় না। ততদিন সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা হয়ে গেছে, এক প্রকারের সঙ্গে সাঙ্গ হয়ে গিয়েছে। অনেক ভালো মন্দ, অনেক সুখ দুঃখে জীবনের মধ্যে পরিপাক করিয়া গিয়েছে। অন্তরে মানুষকে পরিণত হইয়া তুলেছে। আমাদের আয়ত্তের অতীত কোহিলিকা তাদের মধ্যে মেঝে হইতে সমস্ত উদ্গ্রেবে বাসনাকে পরিত্যাগ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীরে প্রতিষ্ঠিত করিয়াছে। তখন নতুন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করা যায় না। তখন পুরাতন লোকের কাছে মানুষ আর প্রিয়তম হইয়া ওঠে। তখন যৌবনকালের অল্প অল্প বিষণ্ণ হইয়া আসে থাকে। তখন সে জরাজীর্ণ অন্তঃপ্রকৃতি বহুকালে মুখে চোখে যেন রূপে অঙ্কিত হইয়া যায়। হাসিটি দৃষ্টিপাতের কণ্ঠস্বরে মানসটির দ্বারা ওতপ্রোতভাবে হইয়া ওঠে। যা কিছু পাই না কেন আশা ছাড়াইয়া যারা তাহা ত্যাগ করিয়া তাহাদের জন্য শোক প্রাপ্তি হয়ে যাহার বঞ্চনা করিয়া তাহাদিগকে ক্ষমা করিয়া তাহাদের কাছে আসিয়া ভালোবাসিয়া সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা শোকতা বিচ্ছিন্ন হইয়া কয়েকটি প্রাণ হইয়াছে, তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত চিরপরিত হইয়া থাকে এবং নিরাপদে নীরে রচনা করিয়া তাহার এই মধ্যে সমস্ত চেষ্টার অবসান করে এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করে। যৌবনের সেই সিদ্ধ সান্দান্ত জীবনের সেই শান্ত পর্বে যাহাকে নতুন সঞ্চয়, নতুন পরিচয়, নতুন মনে বৃথা আস্তে আস্তে ধাবিত হয়, তখন যাওয়ার জন্য সাহায্য করিতে হয় না। তখন গৃহ পরিবারের সন্ধ্যাদীপ প্রতিদিত হয় নাই। তখন সংসারে তাহার মতো শোচনীয় আর কেউ নাই। তাহার যৌবনের প্রাপ্ত সীমা যেদিন প্রাতঃকাল হইতে জাগিয়া দেখে, তাহারা অতি পূর্ব রাত্রে তাহার সমস্ত অলঙ্কার এবং অর্থ নিয়া পলায়ন করিয়াছে। বাড়ি ভাড়া সঞ্চয় নাই। তিনি বস্ত্রে শিশুপুত্রকে দুধ টানিয়া খাইভাবে সংগঠিত হয়। তখন সে ভাবিল, তাহার জীবনের 48 বছরে যে লোককে আপনার করিতে পারে না, তাই ঘরের প্রাপ্তি বাঁচাবার মূর্তির প্রাপ্তি হয় নাই। তখন তাহার মনে পড়ে সে আজকে আবার মূর্তি চক্ষু অর্জন চলিতে থাকে। তখন সে কপালে অনর্গল চিন্তিত হইয়া থাকে। জীর্ণ যৌবনকে জীর্ণ ছলনায় আচ্ছন্ন করিয়া হাসি মুখ অসীম ধৈর্য সহকারে নতুন হৃদয়ে নতুন পরিমাপ করিয়া দেয়। তার মাথা করিয়া সে সমস্ত দিন অনাহারে তার মধ্যে পড়িয়া গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে, দ্বীপগুলি গৃহকন্যা অন্ধকারে হইয়া গেছে। এক পুরাতন হইয়া খিরে তারা থাকে। ক্ষীরোদা আকস্মিক দ্বার খুলিয়া ঝাঁটা তার বাঁকের মতো গর্জন করিয়া থাকে। রাশিপুরে জগতে অনেক পলায়নে পদবিদে ছেলেটি ক্ষুধার জ্বালায় সেখানে কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছিল। সেই গোলমাল জাগিয়া উঠিয়া তাহার মধ্যে ভগ্ন প্রায় হয়ে মা করে কাঁদতে লাগিল। যখন সেই শিশুকে প্রাণপণ বক্ষ চাপিয়া ছুটিয়া কূপের মধ্যে চাপিয়া গেল। শব্দ শুনিয়া আলো প্রতিবেশী কূপের নিকটে আসিয়া হইল ক্ষীরে এবং শিশুকে তুলিয়া বিলম্ব করে না। ক্ষীরোদা তখন অচেতন এবং শিশুটিকে মরিয়া গেছে। তখন আরোগ্য লাভ করিয়া হত্যা তাহাকে শোচনীয় চলিয়া গেল। সেখান করে মতিমোহন দত্ত শাস্ত্রী আর কঠিন পরিচয় দিয়া ফাঁসির হুকুম দিলে। তাদের অবস্থা বিবেচনা করিয়া উকিলকে তাহাকে বাঁচাইবার জন্য সে বলল আজকে চেষ্টা করে, কিন্তু প্রত্যেকে কৃত হয়নি। জায়গায় তিলেমাকে দয়া করিয়া প্রার্থবন বলিয়া বলে মনে করিতে পারিল। তাহার পরিবারের কাছে আসে না। একদিকে হিন্দু মাতার আখ্যা দিয়ে থাকে, তারপর শ্রীজাতি তার পক্ষে আন্তরিক অবিশ্বাস এবং তার মধ্যে যে রণগণ হেলেন করে আর মুখ দিয়ে আসে শাসন তিলেক মাত্র শিথিল হইয়া আসে না। দাহতাকার মধ্যে আজকে নির্দিষ্ট তাহার এই ক্ষরণের জন্য সে জানিতে পারি না। মোদিজি যৌবনের ইতিহাসে কিরূপ আলোচনা করিতে হয়। সে বললে যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়িতাম, তখন আকারে আচার্য একেবারে হইয়া এবং স্বতন্ত্র হইয়া মানুষ হইছিলেন। তখন সেই মন্দির সম্মুখে বললেন, এই পাশ্চাত্যটিকে মুহূর্তে প্রতিদিন প্রাতঃকালে
হুড়ো নাপিত আসিয়া তখন সে তাদের মধ্যে আজকে শেষ বিন্যস্ত ঊনবিংশ শতাব্দীর নতুন কার্তিকের মধ্যে ছিল বেশভূষায় তখন মনোযোগী ছিলেন। ভাবতে তখন বলল দিয়ে আমি বেশভূষা নিয়ে ছিলাম এবং তাদের মদ মাংস অরুচি ছিল না। তখন আনুষঙ্গিক আরও দুটো উপসর্গ ছিল। অসুরদের এক ঘরে গৃহস্থ করিত তাহাদের হোমরিতে বলিয়া বিধবা কন্যা ছিল ও তার বয়স অধিক হইয়াবে 14 বছরের 15 বছরের পরিবে সমুদ্র জলে সেবন করিয়া চিত্রবৎ বলে মনে হয় না। তখন তাহার মধ্যে এসে বেষ্টন করিয়া সংসারে হইতে যেটুকু দূরে পড়িয়াছে সে তার মধ্যে সংসারটাকে তাহার কাছে করিয়া তোলে এবং তাদের মধ্যে সে জানিতে পারে জগতে এসে তাদের মধ্যে যন্ত্রণায় কলকারখানার অত্যন্ত জটিল এবং লৌহ দুঃখ সংসারে সংকটে এবং নৈরাজ্যে পরিতাপ বিশেষ তাহার মনে হইতে তাদের মধ্যে স্বচ্ছ জলপ্রবাহর মতো হওয়াতে তাদের মধ্যে সুন্দর পৃথিবী সকল পাতগুলি সৌন্দর্যকে বল এবং তাহাই বাতায়নের জন্য প্রতৃপ্তি হয় আশঙ্কাকে বল হয়ে থাকে তাদের মধ্যে কোমরে অভ্যন্তর বিশেষ করি তাহার মধ্যে দূরে হইতে গিয়া একটা যৌবন সীমা আসে তাদের মধ্যে বিশেষ করিয়া থাকিলে সমস্ত নীল তাহার মধ্যে দুবর্ণ হইয়া গিয়েছিল। পৃথিবী যেন তাহার মধ্যে মর্ম করছে তাদের মধ্যে রক্তপদ্মের কোমল পাপড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল। ঘরে গিয়া বলল গিয়া ভাইচার আজকে কেউ ভাই দুই সকলে খাওয়া স্কুলে যাইতে তখন স্কুলে যাইতে আসিয়া আহার আনতে সন্ধ্যার পর তাহার পর নাটক নবেল অভ্যাস গ্রহণ করে বলল আজকে আমি বেশিলাম ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না। ঘরে গিয়ে যখন নির্বাচন তখন সে একদিকে রাজপথে লোকচক্ষু আড়ালে ফেরিয়ালা করেন উচ্চারণ করিয়া তাহার শুনিতে এবং সে মনে করিয়া সুরের মধ্যে ভিক স্বাধীন করিয়া সে জীবিকার জন্য প্রয়াস করে। তার মধ্যে অন্যতম অভিনেতার মাত্র আর সকলে বিকেলে সন্ধ্যাকালে সে বললে আজকে আমি সে পারবো না দেখিয়া সর্বত মহেন্দ্রের মতো মনে করিত মনে হইত যেন সে ঘুরে যুবকের কাছে উহাকে দেখিয়া পারে বালক যেমন সজীব মানুষ হইয়া খেলা করে তখন বিধবা তখন সে বললে মনে মনে সকলকে বললে পণ্ডিত এবং তাহাকে দেবতা করিয়া খেলা করিত। এক একদিন সন্ধ্যার পরও আমরা দেখতে পাই যখন সে আলোক নৃত্তিকার মাধ্যমে তিনি চলে গেছে তখন সে তার মনে দিয়ে গেছে তখন তাদের মধ্যে দীর্ঘ রাত্রি জাগরণ করিয়াছে। তাহার ব্যতীত পীড়নের হৃৎপিণ্ড জ্বালানের পক্ষের মধ্যে বক্ষ পাঞ্জর হইয়া আঘাত করিতে থাকে। সে কী করে কৃত্রিমভাবে সে তাকে মনে মনে ভর্ৎসনা করিতে তাকে নিন্দা করিত। তাহা শুনিয়া অগ্নি যেমন পতঙ্গের নক্ষত্র লোকের আকর্ষণ করে এমন করিয়া আলোকের গীতবাদ্য ক্ষুদার বক্ষটি তাদের মধ্যে আকর্ষণ করে। সে গভীর রাত্রিরে একাকী জাগিয়া বসিয়া সেই আলোক ছায়া এবং আপন মনের আকাঙ্ক্ষা এবং কল্পনা লইয়া মহারাজ্যে গড়িতে চলে এবং তার মধ্যে পুলকিত হইয়া থাকে। তাদের মধ্যে দুঃখ অকাল পরকাল সমস্ত বাসনার ধূপের মধ্যে পুড়িয়া নির্জনে নিস্তব্ধ হইয়া গেছে এবং তাহার মধ্যে সে নিতান্ত গ্লানি হইয়া গেছে। ক্ষুধায় এবং প্রাণের দাহ করে এবং এই তাদের মধ্যে নিশাচার আলোর মধ্যে যে হৃদয়হীন নিষ্ঠুরতা কুটিতে থাকে তাদের মধ্যে বিধাতা এবং দেখতে পায় না। ওম জগতে বাতান করে যে কল্পনা দেখে চিরজীবন স্বপ্ন দেশে কাটিয়ে থাকে। তাকে অনুগ্রহ করিলে স্বর্ণক্ষীণ স্বর্গ গিয়া একেবারে পৃথিবীকে আসিয়া থাকে স্পর্শ করিয়া গেল তখন স্বর্গ ভাঙিয়া গেল। তখন ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গে গড়িয়াছিলেন সেও ভাঙিয়া দুলিষ্ঠা হইল। এই বাতের মধ্যে প্রতি যখন মহিলাকে বলল আজকে দৃষ্টি পড়িল তখন কাহাকে নামক দিলে স্বাক্ষর করে পাত্র লিখিয়া অবশেষে একখানি সচককে তাদের মধ্যে হুক্ষ পালন তাদের মধ্যে ফুল তাদের মধ্যে পায়ের পর কিছুদিন খান করে তাদের উল্লাস আশা আকাঙ্ক্ষা এমন করিয়া সরকারি তাহার পরে সমস্ত জগৎ সংসার যেন আজকে আমি চলে গেলাম অবশ্যই একদিন আকস্থাতেই পুণ্যমান তাদের মধ্যে আজকে আমি অতি দূরত্ব পড়িয়া গেলাম সেও সকল বিচ্ছিন্ন হইয়া বলিবার আবশ্যকতা নেই। একদিন গভীর রাত্রি বেড়াতে বললো আজকে আমি সে আজকে পারবো না তুমি আমাকে তুমি যারা সমস্ত মাটি এবং সে গণনা করে সে অসংলগ্ন হইয়া থাকে। সে তখন লজ্জায় ধিক্কার মাটিতে মিশিয়া গেল। অবশ্যই গাড়িতে হারিয়া গেল যখন বললো আজকে ধরিলে পারিল না পায়ে বলি আজকে আমাকে পাড়ে নিয়ে চলো। যখন সে বললো আজকে আমি হতব্যস্ত মুখ করিয়া যাবে গাড়ি দ্রুত বেগে চলিয়া গেল। জলকল্যাণের মরণ শক্তি যেমন জীবনের সমস্ত ঘটনা মনে মনে পড়ে তখন তার মধ্যে মেশে গাঢ় অন্ধকার হইতে তার মনে পীড়িত থাকে। তাদের প্রতিদিন আহারের সময় সে তাহার সমস্ত থাকিয়াছে বললে মনে পড়িলে সর্বকনিষ্ঠ ভাই স্কুলে দিদির মতো খাইতে ভালোবাসে এবং মনে পড়িবে সকলে তাই মায়ের সহিত পান করিতে পারে এবং
বিকালে মা তাহার চুল বাঁধিয়া দিতে ঘরে তাহার ক্ষুধা এবং দিনের প্রত্যেক ক্ষুধা তাহার মনে মনে জাজ্বল্যমান হইয়া উঠিতে, তখন তাহার নির্ভীক জীবন এবং তাহার ক্ষুধা সংসারে স্বর্গ বলিয়া মনে করিত। সেই জন্য সে পিতা বলল আজকে আমি এই মহা নিদ্রার সময় গিয়েছিলাম, সেই ভাই বোনদের দৌরাত্ম করে এই সমস্ত তাহার সম্পূর্ণ দুর্ভাগ্য। সেই মতে সে থাকে না, বলে আজকে সে পারবে কোনো সুখের অবকাশ আছে কিনা মনে হইবে পৃথিবীতে, যেন ঘরে সংসারে একে একে সুদীপ্ত হইয়া গেল। সে বলল আজকে আমি গভীর যেন আপনার ঘরে রাত্রি নিদ্রা। সে কত সুখে ছিল, তাহার কত কি ছিল না। ঘরের মেয়েরা কাল সকালে স্বপ্নের মতো জাগরণে উঠবে, নিঃসংকোচ নৃত্য মধ্যে পবিত্র হইবে আর গৃহদত্ত করবে। তাদের মধ্যে ধরে ছোট কাটা ঘর কন্যা সকালবেলায় পরিহিত হইবে। রৌদ্র আসিয়া তখন সেইখানে সাহস কি করে লজ্জা প্রকাশিত হইয়া এবারে কি লাঞ্ছনা এবং জাগ্রত হইয়া উঠিবে। এবং সে বলল আজকে আমি সে স্বাগত বলিতে লাগিলে, এখন রাত হইয়াছে, তুমি আমাকে দুই ভাই তুমি জাগো নাই, এখানে আমাকে ফিরিয়া রাখিয়া। কিন্তু তার কর্ণপাত করে না। কিন্তু দ্বিতীয় শ্রেণী চক্ষুরাতে লইয়া তারপরে বহুদিনের আকাঙ্ক্ষা স্বর্গলোকের মুখে চলিল। ইহার অনিতকালে পরে সে স্বর্গ পুনস্থ এবং একটি জরাজীর্ণ চাহিয়া একসাথে পরে বললে পক্ষে নিবন্ধিত হইয়া রহিল। মনে বলে ইতিপূর্বে সে হইতে একমাত্র ঘটনা ঘটিল রচনার পরে যে এক ঘরে হইয়া, এই জন্যই অন্যগুলো বলিল এখন সে তোমার পুরাতন হইয়া গেছে। সেই আজকে আমি পার্বণে তাই অসতর্কিত সেই জগতে এখানে মোহিত নিজের ছোট ছোট ছেলেপিলেদের যোগাভ্যাস করিতে, বাড়িতে মেয়েদিগকে সে সূর্য চন্দ্র নিয়ে আসে এখন করিতে এবং এত কাজে সে তারপরে আজকে তখন সে বলিয়া আজ রমণী সর্বপ্রকার সামাজিক অপরাধ কঠিন দণ্ডবিধি করিবে কি তাদের হুকুম হলো। সে তো একের পর এক মোহিত বাগানে হইতে মনে বললে আজকে আমি মানে জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়া গেছে কি জানিবার জন্য তাহার কৌতূহল হইয়া বন্ধ বসিয়া প্রবেশ করিতে দূর হইতে একটা কলহ করিতে ঘরে ধরিয়া গেল। হীরার পরে বললো আজকে আমি মনে মনে বললে ভাবলাম শ্রীলোকের সঙ্গে এমন বড়, কিন্তু মৃত্যু হলে হীরার বন্ধন করিয়া জমালয়ে গিয়া মন্দিরের সঙ্গে গন্ডল করিব। সে বললো আজকে আমি এখন ইহার অনুতাপ সে বললো আজকে আমি ক্ষীরে নিকটে ধরিব আজকে যখন সে বলে তোমার উহাকে বলো আমার আংটিটা ফিরিয়ে দেয়। সে বললো আজকে মাথায় চুল নিয়ে লুকানো ছিল, সেই সে চোখে পড়িতে গেলে বাড়িতে গেল। মহিলা আবার মনে মনে বললো আজকে বাদ পরে কালকে অহরণ করবি। সে বললো আজকে আমি ওই আংটি দেখি সে তার মধ্যে কী দিল। সে বললো আজকে আমি আঙুল দেখিয়া চমৎকার আংটির এক দিকে সেই দাঁতের ওপরে তোলা সে যুবকের অতি ক্ষুদ্র বাসনা আছে এবং তার মধ্যে সোনার গোদ আছে বিদ্যচন্দ্র। তখন সে বললো আজকে আমি মুখ তুলিয়া একেবারে তাহার দিকে ভালো করিয়া চলিলাম। 24 বছরের পূর্বে আর একটি অশ্রুকণা তাকে সদস্য মুখ মনে পড়ে। সে মুখ সহিত সদৃশ্য ছিল, সাদৃশ্য আছে। মহিলা আরও একবার করে সোনার আংটি দিয়া ছাড়িয়ে গেল। তারপর স্ত্রী যখন যখন তার সম্মুখে তার বলিত তখন মহিলার ক্ষুধা তাদের মধ্যে উজ্জ্বল প্রভাস হইয়া গেল, তার মধ্যে উদ্ভাসিত হইয়া উঠিল। আজকের গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিচারক অনেক অবসর পর অবশেষে গৌত যৌবনে যখন যে পুরুষের আশ্রয় প্রাপ্তি হইয়াছিল, সেও তখন জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ হইয়া গেল। তখন অন্য মুক্তির জন্য দ্বিতীয় আশ্রয়ের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ করিল। যৌবনের সে সৌর শরৎকালের ন্যায় একটি গভীর প্রশস্তি প্রগাঢ় সুন্দর বয়স আছে, যখন জীবনের ফল ফলাবার স্বস্ত পাকাবার সময়, তখন আর উদ্যম যৌবন বঞ্চনার শোভা পায় না। ততদিন সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা হয়ে গেছে, এক প্রকারের সঙ্গে সাঙ্গ হয়ে গিয়েছে। অনেক ভালো মন্দ, অনেক সুখ দুঃখে জীবনের মধ্যে পরিপাক করিয়া গেছে। অন্তরে মানসিকে পরিণত হইয়া তুলেছে। আমাদের আয়ত্তের অতীত কোহিলিকা তাদের মধ্যে হইতে সমস্ত উদ্গ্রেবে বাসনাকে পরিত্যাগ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীরে প্রতিষ্ঠিত করিয়াছে। তখন নতুন প্রণয়ের মুষ্টি মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করা যায় না। তখন পুরাতন লোকের কাছে মানুষ আর প্রিয়তম হইয়া ওঠে। তখন যৌবনকালের অল্প অল্প বিষণ্ণ হইয়া আসে থাকে। তখন সে জরাজীর্ণ অন্তঃপ্রকৃতি বহুকালে মুখে চক্ষে যেন রূপে অঙ্কিত হইয়া যায়। হাসিটি দৃষ্টিপাতের কণ্ঠস্বরে মানসটির দ্বারা ওতপ্রোতভাবে হইয়া ওঠে। যা কিছু পাই না কিনা আশা ছাড়াইয়া যারা তা ত্যাগ করিয়া তাহাদের জন্য শোক প্রাপ্তি